লেসন নাম্বার 5, আওয়ার রানওয়ে গাইড। কার লেখা? লুসি মড মন্টগোমেরি। লুসি মড মন্টগোমেরি 1874 থেকে 1942 was a Canadian author, কানাডিয়ান একজন লেখিকা, বেস্ট নোন ফর আ সিরিজ অফ নভেলস। তিনি একটা উপন্যাসের জন্য বিখ্যাত। একটা উপন্যাস বলবো না, বেসিক্যালি অনেকগুলো মিলিয়ে সিরিজ অফ আ নভেলস, অর্থাৎ অনেকগুলো উপন্যাস তার একটা শৃঙ্খলা, এরকম টাইপের সিরিজ। যেই উপন্যাসটা হয়তো পরপর 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 কি হয়েছিল, বেশ কয়েকটা ভাগে প্রকাশ পেয়েছিল, সেই ধরনের। বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবলস, আন্ডারলাইন করবি, প্রথম যে সিরিজটার নামটা ছিল, মানে উপন্যাসের যে একদম স্টার্টিংটা হয়েছিল, সেটা হচ্ছে অ্যান অফ গ্রিন গ্যাবলস। She wrote numerous novels, তিনি প্রচুর উপন্যাস লিখেছেন, পোয়েমস লিখেছেন, কবিতা লিখেছেন, শর্ট স্টোরিজ, ছোট গল্প ইত্যাদি। She was made an officer of the Order of the British Empire in 1935, আন্ডারলাইন করতে হবে। ব্রিটিশ এম্পায়ার, ইংল্যান্ডের মহারানী, সেই সময়টায় তো রাজতন্ত্র, ইনফ্যাক্ট ইংল্যান্ডে এখনো রাজতন্ত্র, যাই হোক, সেই সময়টা দাঁড়িয়ে 1935-এ ওনাকে কি করা হয়েছিল, অফিসার র্যাঙ্কে উন্নীত করা হয়েছিল বা অফিসার র্যাঙ্কে অ্যাপয়েন্ট করা হয়েছিল। অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার বা ইংরেজ সরকারের তরফ থেকে ওনাকে কি করা হয়েছিল, অফিসার র্যাঙ্কে অ্যাপয়েন্ট করা হয়েছিল। এই গল্পটা বেসিক্যালি কি, এই গল্পটা হচ্ছে আওয়ার রানওয়ে গাইড, যেটা সেটা হচ্ছে আমাদের লাইফে অ্যাকচুয়ালি রিলেশনশিপের কি গুরুত্ব। রিলেশনশিপ মানে আত্মীয়দের, ভালো গল্প তাহলে রিলেশনশিপ। আমাদের লাইফে রিলেশনশিপের কি গুরুত্ব, মানে আমাদের লাইফে বেসিক্যালি আত্মীয় স্বজন যারা রয়েছে আর কি, তাদের কি গুরুত্ব রয়েছে। এখন আত্মীয় স্বজনদের গুরুত্বটা অসীম আমাদের জীবন, অপরিসীম গুরুত্ব। কি ধরনের গুরুত্ব? আত্মীয় স্বজন বা রিলেটিভ ওয়ার্ক অ্যাজ আ সিসিটিভি ক্যামেরা ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে আত্মীয় স্বজনরা কি হিসাবে কাজ করেন, ইন জেনারেল সিসিটিভি হিসাবে কাজ করে, যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, হ্যাঁ আমাদের কি কি অ্যাক্টিভিটিস, এভরিথিং তাদের পুঙ্খানুপুঙ্খ পুরো নজরে থাকবে। স্পেশালি যদি ফেসবুকের অ্যাকাউন্টে কোনো আত্মীয় স্বজন থাকে, তার মানে তো তুই হয়ে গেল তোর জীবন শেষ ওইখানে। কেন? কারণ তোর প্রতিটা মুভমেন্ট, ছোট থেকে ছোট ডিটেইলে যে মুভমেন্টগুলো, সেগুলো তারা খেয়াল করবে এক নম্বর। তো যাই হোক, এই জন্য আত্মীয়দের কাছ থেকে একটু দূরত্ব মেনটেন করা ভালো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা ভালো। যাই হোক, সেটা আলাদা। অনেক আত্মীয় আছে যারা ভালো হয়, সেটাও একটা ব্যাপার আছে। এইখানে বেসিক্যালি কি বলছে, শর্ট স্টোরিজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, ভাই এবং বোনের ব্যাপারে বলা হয়েছে শর্ট স্টোরি। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা কিনা কি করতো, একটা নির্জন দ্বীপের ভেতরে বসবাস করতো, ভাই বোন, উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। তো দুই ভাই বোন আর কি, তারা বাবার সাথে কি করতো, একটা নির্জন আইল্যান্ডের মধ্যে বসবাস করতো। হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, যিনি বেশ কিছু ঘটনাবলীর মধ্যে দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, যারা বেসিক্যালি কি করলো, তাদের বহুদিন ধরে হারিয়ে যাওয়া যে সমস্ত আত্মীয়রা ছিল, মানে বেসিক্যালি আত্মীয়দের কাছ থেকে কি করে মানুষ একটু দূরে থাকতে চায়, ওরা বেশি বেশি আত্মীয় করতো। ভগবান জানে কেন ভালো ছিল তার মানে আত্মীয় মানুষ, না হলে কেন করতো। তো ব্যাপারটা হচ্ছে ওরকম, আত্মীয়দের সঙ্গে কি হলো, লং লস্ট রিলেটিভস, মানে বহুদিন আগে হারিয়ে যাওয়া আত্মীয়, তাদের সঙ্গে ইউনাইটেড হতে পারলো বা একত্রিত হতে পারলো। ইট ইজ আ টাচিং টেল, এটা একটা খুব হৃদয় স্পর্শ করা একটা গল্প, দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালিউ অফ রিলেশনশিপস। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে রিলেশনশিপের বা ওই আত্মীয়দের থাকার কি গুরুত্ব রয়েছে আমাদের জীবন, সেই ব্যাপারটা আমরা বুঝতে পারি। তো এটা পুরোটা দাগাতে হবে এই প্যারাটা, যে বক্তব্যটা মূল বিষয়টা কিসের ওপরে আলোকপাত করেছে ব্যাপারটা, যে আলটিমেটলি দাঁড়িয়ে সিরিজ অফ ইনসিডেন্টস বা বেশ কিছু ঘটনাবলীর মধ্যে দিয়ে এরা রিইউনাইটেড হয়েছিল, এই আত্মীয়রা। লং লস্ট রিলেটিভস বা যারা বহুদিন আগে ছিটকে গেছে, যেসব আত্মীয় কোনো যোগাযোগ নেই বা কিছু ইত্যাদি, তাদের সঙ্গে আবার কিভাবে হলো, এবং ভ্যালু অফ রিলেশনশিপ। ইউনিট 1 কি বলছে, অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। আমাদের সাথে বিগ হাফ মুনে খেলাধুলা করবার মতন কেউ ছিল না। বিগ হাফ মুনটা আন্ডারলাইন করবি। বিগ হাফ মুন বেসিক্যালি একটা আইল্যান্ডের নাম, একটা দ্বীপের নাম হলো বিগ হাফ মুন। তো লেখিকা বলছেন যে আমাদের সাথে বিগ হাফ মুনে খেলাধুলা করবার মতন অন্য কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদেরকে কি করতে হতো, একে অন্যের সঙ্গে ম্যাক্সিমাম টাইমটা কাটাতে হতো। বিকজ স্বাভাবিক, আমরা সংখ্যায় কম ছিলাম। তো সংখ্যায় কম থাকা মানে কি, পরস্পরের সঙ্গে কি থাকতাম, একটা ঐক্যবদ্ধভাবে থাকতাম। ছিলামই 3 জন গোটা আইল্যান্ডের মধ্যে। আমি ছিলাম, মানে লেখিকা নিজে বলছেন, আমি ছিলাম, লেখিকার এক দাদা ক্লড বলে সে ছিল, সঙ্গে তাদের বাবা ছিল।
তো সেই পারপাসে ওই 3 জন ছিল। ন্যাচারালি 3 জন থাকা মানে কি 3 জনকে 3 জনের একটা ওই সাহারা হয়ে থাকা বা এরকম টাইপের একটা সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করা, তো সেই হিসাবে করতে। উই লিভ অন দ্য বিগ আফ মুন আইল্যান্ড, আন্ডারলাইন করবি আমরা কোথায় বাস করতাম, বিগ আফ মুন আইল্যান্ডে। আমরা বেসিক্যালি কারা ছিলাম, উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ডেসার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, আন্ডারলাইন করবি আমরা ছিলাম 6 জন। আমরা বেসিক্যালি বিগ আফ মুনে 6 জন থাকতাম। কি কারা কারা থাকতাম, আমি, আমার দাদা, আমার বাবা, সঙ্গে আন্ট এস্থার মানে এস্থার পিসি আমরা দেখবো, মানে বাবার বোন আর কি, বাবার বোনকে বা দিদিকে আমরা কি ডাকি, পিসি ডাকি। তো এস্থার পিসি আমরা দেখবো। এস্থার পিসি ছিল, এস্থার পিসির 2 ছেলে মেয়ে, একজনের নাম হচ্ছে মিমি, একজনের নাম হচ্ছে ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, বাট ফার্স্টের দিকে কারা ছিলাম, 3 জন ছিলাম। আমি ছিলাম, বাবা ছিল এবং ওই ক্লড ছিল, এরকম। It is all on account of the kite that there are more of us. তাহলে এই যে ছিলাম আমরা 3 জন, পরবর্তীকালে all on account of a kite মানে কি, because of a kite, একটা ঘুড়ির জন্য আমরা 3 থেকে কত পরিণত হলাম, 6 পরিণত হলাম। তাহলে এই যে 3 জন থেকে আমরা 6 জনে হলাম, এর জন্য কে দায়ী, এই ঘুড়ি দায়ী বেসিক্যালি, এটা ঘুড়ির জন্য দায়ী। মানে ঘুড়িটা বেসিক্যালি আমাদের 3 থেকে 6 রূপান্তর, এই সাফল্যের পিছনে ঘুড়ির অবদান অনস্বীকার্য। এবং যথারীতি দেখবি খেয়াল করে যে উই আর দেওয়া রয়েছে না, উই ওয়্যার দেওয়া রয়েছে। যদি উই আর দেওয়া থাকে তাহলে 6 জন, যদি উই ইউজ টু বি মানে পাস্ট টেন্স ইউজ করেছে বা ওয়্যার ইউজ করেছে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ এ কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস, একটা ঘুড়ির জন্য বেসিক্যালি আমরা সংখ্যায় বৃদ্ধি পেয়েছি, 3 থেকে 6 হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এইটার ব্যাপারে আমি তোমাদেরকে কি করব বলবো। Father is the keeper of the Big Half Moon Lighthouse. Underline. বাবা কি ছিলেন, কিপার ছিলেন। বিগ হাফ মুন লাইট হাউসের কিপার মানে বিগ হাফ মুন লাইট হাউসটাকে তিনি কি করতেন, দেখাশোনা করতেন। বিগ হাফ মুন লাইট হাউসের তত্ত্বাবধায়ক বা সেইটার দেখাশোনা কে করতেন, বাবা। I am 11 years old. Underline. আমার বয়স কত ছিল, 11 বছর। ক্লডের বয়স কত ছিল, 12 বছর। টোটালটা লাগাতে হবে। I am 11 years old, আমার বয়স ছিল 11 বছর, ক্লডের বয়স ছিল 12 বছর। এই জন্য আমি কি বলছিলাম, দাদা। কেন দাদা, বিকজ 1 বছরের হলো তো বড় বয়সে, ন্যাচারাল ব্যাপার। ন্যারেটরের বয়স কত ছিল, 11 ইয়ার্স। দাদার বয়স বা ক্লডের বয়স কত ছিল, 12 বছর। ইন উইন্টার when the harbor is frozen over, শীতকালে যখন হারবার মানে বন্দর, শীতকালে যখন বন্দরে বা সমুদ্র বন্দরে কি হয়ে যেত, ফ্রোজেন ওভার হয়ে থাকতো। ফ্রোজেন ওভার মানে একেবারে সেই বরফে আবৃত, এরকম টাইপ। শীতকালে যখন প্রচুর বরফ পড়তো, we all move over to the mainland, আমরা কোথায় চলে যেতাম, মেইনল্যান্ডে চলে যেতাম। প্রশ্ন হচ্ছে এই মেইনল্যান্ডের ব্যাপারটা কি আছে। শীতকালে ধর প্রচুর আইল্যান্ড রয়েছে, ধর তোরা এখানে বসে রয়েছিস এরকম টাইপের, আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল আইল্যান্ড এ, আইল্যান্ড বি, সি, ডি, ই, এফ করে গেছে। এই যেখানটা ট্রাইপডটা সেট করা রয়েছে সেই জায়গাটা ধরে নিচ্ছি মেইনল্যান্ড, এটা হচ্ছে মাঝামাঝি একটা এরিয়া। শীতকালে যদি বরফ পড়ে তার মানে স্বাভাবিকভাবে কি যে কোনো টাইপের চাষবাস থেকে শুরু করে মানুষের যে স্বাভাবিক জনজীবন সেটা ব্যাহত, যেটা ধর কিছুটা অর্থে আমাদের এখানে বর্ষার সময় হয়, ধর লাগাতার 3-4 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে টাইপের একটা ব্যাপার। আমরা কি করতে পারি না, একটু ঘর থেকে বেরোতে পারি না, এরকম ধরনের। এখন তো অনলাইনের জমানা চলে এসছে, কাজকর্ম অনলাইনেও করাটা পসিবল। সেই সময় দাঁড়িয়ে ধর এত কিছু ছিল না। ন্যাচারাল ব্যাপার নর্মাল টাইমে কি, বর্ষার টাইমে ঘর থেকে বেরোতে পারি না, ব্যাপারটা এরকম ধরনের। এবং খুব প্রয়োজন না হলে বেরোনো যায় না, এরকম। এবং যথারীতি কি কাজকর্মটা একটুখানি কম থাকে, কম ইন দ্য সেন্স আমি বলতে চাইছি বাইরে গিয়ে বেরোনোর টাইমটা বেঁচে যায়, ব্যাপারটা এরকম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কি আমরা কাজকর্মগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিসে পরিচালনা করি, ঘর থেকে পরিচালনা করি, 2 নম্বর কাজ। 3 নম্বর ব্যাপারটা কি ঘরের মানুষদের সাথে একটু টাইম কাটানো যায়, এরকম ধরনের, এটা 3 নম্বর কাজ। তার মানে ঘরের মধ্যে কি একটু বর্ষাকাল হলো, একটু সুন্দর করে খিচুড়ি রান্না হলো, হেভি ব্যাপার। সুন্দর করে খিচুড়ি রান্না হলো, মাছ ভাজা রান্না হলো, হেভি ব্যাপার। তার মানে বিষয়টা কি আলটিমেটলি দাঁড়িয়ে যখন বর্ষাকালটা চলে এলো, আমাদের কাজের যে হেক্টিক শিডিউলটা থাকে সেটা থেকে আমরা একটু বেরিয়ে না, একটু রিল্যাক্স করব সেই কটা দিনের জন্য। এক্স্যাক্টলি শীতকালে ওদের ওখানটাতেও তাই, চারিদিকে পড়ে রয়েছে বরফ, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, ঠিক মতন কাজ হবে না। কৃষিকাজ বা চাষবাস, ও তো মাঠের মধ্যে বরফ পড়ে থাকলে ঘরেই কোনো কৃষিকাজ হবে, তার মানে সেটাও হবে না। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে কি ওরা তখন কি করতে চাই, একটুখানি ছুটি কাটিয়ে আসে। এবার তার মানে কোথায় ছুটি কাটাতে যাবো, মেইনল্যান্ডে ছুটি কাটাতে। এবার তার মানে কি ধরে নিলাম আইল্যান্ড এ, আইল্যান্ড বি, আইল্যান্ড সি, আইল্যান্ড ডি, এরকম করে করে পর যাচ্ছে এরকম। আইল্যান্ডের এর থেকেও লোকজন আসছে মেইনল্যান্ডের মধ্যে, আমি বলেছি ট্রাইপডের জায়গাটা মেইনল্যান্ড। আইল্যান্ড বি এর থেকেও আসছে, সি, ডি, ই, এফ, জি, এইচ, সবার থেকেই লোক আসছে।
তার মানে যখন লোক আসছে সবাই মিলে কি হচ্ছে একসাথে জড়ো হচ্ছে এই জায়গাটার মধ্যে, মানে মেইনল্যান্ডের ভেতরে। মেইনল্যান্ড এমন একটা জায়গা যেখানে বরফপাত অতটা হয়, সবাই একসাথে জড়ো হচ্ছে, জড়ো হয়ে কি করছে, একটা পিকনিকের মুড, সবাই একসাথে কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, আত্মীয় স্বজনদের সঙ্গেও দেখা হচ্ছে। মানে কিরকম ধরনের, ফর এক্সাম্পল এ নামক আইল্যান্ডের আত্মীয় হয়তো ডি নামক আইল্যান্ডেও থাকে। এবার যখন শীতকালে এও আসছে মেইনল্যান্ডের মধ্যে, আবার ডি এর লোকজনও আসছে, তখন কি হচ্ছে, এর লোকজনের সাথে ডি এর লোকজনের একটা দেখা হয়ে যাচ্ছে অটোমেটিক। তার মানে বহুদিন বাদে আত্মীয়দের সঙ্গে দেখা হচ্ছে, তো এটা বেশ রিইউনিয়ন টাইপ একটা ব্যাপার, প্রত্যেক বছরই এই ব্যাপারটা চলতে থাকে। তো আমরা কি করতাম তখন, শীতকালে যখন বরফ পড়ে থাকতো, আন্ডারলাইন করতে হবে, ইন উইন্টার when the harbor is frozen over we all move over to the mainland। আমরা কোথায় চলে যেতাম, মেইনল্যান্ডে চলে যেতাম। as soon as spring comes, যখন বসন্ত চলে আসতো, আন্ডারলাইন করতে হবে আলাদাভাবে ব্র্যাকেট করে, back we sail to our own dear island। আবার যখন বসন্তকাল চলে আসতো আমরা কি করতাম, আমরা আমাদের ডিয়ার আইল্যান্ড, ডিয়ার মানে প্রিয়, প্রিয় আইল্যান্ডের মধ্যে কি করতাম, আবার ফিরে চলে আসতাম। মানে আবার এর বাসিন্দারা এ নামক আইল্যান্ডে, বি এর বাসিন্দারা বি নামক আইল্যান্ডে, ছুটি কমপ্লিট, যে যার নিজের কাজে চলে যাচ্ছে। দ্য ফানি পার্ট ইউজ টু বি, মজাদার ব্যাপার কি ছিল, পিপল অলওয়েজ পিটিড আস, লোকজন সর্বক্ষণ আমাদেরকে পিটি মানে করুণা প্রকাশ করতো, দয়া প্রকাশ করতো। কেন দয়া, when the time came for us to return, খুব স্বাভাবিক, দেখ মেইনল্যান্ডে গিয়ে সবাই ন্যাচারালি পুরো উইন্টার টাইমটা ধরে কি করতো, আনন্দ করতো। এখন আনন্দ করবার পরে যখন ফেরত আসতো নিজেদের আইল্যান্ডে, মন খারাপ থাকবে না ভালো থাকবে, খারাপ থাকবে, কারণ 2 মাস দারুণ আনন্দ করেছি, তারপরে ন্যাচারালি মনটা একটু খারাপ হয়ে যাবে। তাহলে মনটা যখন খারাপ হতো, ম্যাক্সিমাম লোকজন কি করতো, আত্মীয় স্বজনদের মিস করতো বা এরকম টাইপের ভাবে আইল্যান্ডে, স্বাভাবিক কাজ তো করতেই হবে জীবনে, ন্যাচারালি ফিরে চলে আসতো। এইবার লোকজন কি করতো, করুণা প্রকাশ করতো। কেন করুণা প্রকাশ করতো, বলছে when the time came for us to return, যখন আমাদের ফেরার টাইম আসতো লোকজন দয়া প্রকাশ করতো। পিটি মানে হারে তোরা চলে যাচ্ছিস বাবু, এরকম টাইপের একটা। they said we must be so lonesome over there, তারা কি বলতো, তোরা ওখানে গিয়ে একদম একা হয়ে, মানে এইখানে তবু কি করিস, তোরা কিছু বন্ধু বান্ধব পাস, এদের সাথে খেলতে পারিস। যখন নিজেদের আইল্যান্ডে চলে যাবি, আইল্যান্ডের নাম কি মাত্র বললাম, কি আইল্যান্ডের নাম, বিগাফুন আইল্যান্ডে যখন তোরা চলে যাবি, তোরা আবার সম্পূর্ণ কি হয়ে যাবি, একা হয়ে যাবি। আচ্ছা, এই ব্যাপারটা লেখক দেখ একদম শুরুতেই বলেছে ফানি পার্ট, মজাদার ব্যাপার। এটা কি মজার মতন বিষয়? উত্তর হলো না। লোকজন যখন করুণা প্রকাশ করছে, বাবু তোরা গিয়ে একদম একা হয়ে যাবি বাবারে, এরকম টাইপের ব্যাপার, স্বাভাবিকভাবে এটা তো মজাদার ব্যাপার নয়, বাট ওদের কাছে মজাদার লাগতো। কেন লাগতো, 2-4 লাইন বাদে আছে, একটু আসছি। বেসিক্যালি মানে ওরা যখন ফিরে যেত আর কি ওদের আইল্যান্ডে, ওদের এতটুকুও মন খারাপ করতো না। সেটা কেন করতো না সেটু আমরা বাদে আসছি। সেই কি বলছে, অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবভিয়াসলি কে না চায়, আমার একটা বন্ধু আছে, আমরা দুজনে মিলে একটা কোনো গেম খেলি। যদি আরো বেশি বন্ধু থাকতে কি হতো, আরো ভালো করে গেমটা খেলা যেত, ব্যাপারটা এরকম ধরো। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে অফকোর্স ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। আমাদের সঙ্গে যদি আরেকটা বন্ধু থাকতো আমরা কি করতাম, আমরা চাইতাম যে হ্যাঁ চলো আরেকটা বন্ধু যদি থাকতো তাহলে ভালো করে গেমটা সুন্দর খেলতে পারবো। ইট ইজ হার্ড টু রান, মানে আন্ডারলাইন করবে, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। ওরা কি গেম খেলতো, পাইরেট কেভস। পাইরেট মানে জলদস্যু, কেভস মানে গুহা, জলদস্যুদের গুহা, কোনো একটা খেলা ছিল ওদের বাচ্চা এরকম, সেটা খেলতো। কারা খেলতো, ভাই বোন মিলে খেলতো। ভাইয়ের নাম কি, ক্লড, বোনের নামটাও আমরা কিছুক্ষণ পরেই জানবো, নাম হচ্ছে ফিলিপা। তো এরকম টাইপের ভাই আর বোন মিলে তারা কি করতো, খেলাধুলা করতো বিভিন্ন টাইপের। কিন্তু প্রশ্ন হচ্ছে, হয় না যে ধর অনেকে মিলে খেললে একটু মজা বেশি হয়। ধর লুকোচুরি খেলছিস কথার কথা, এবার লুকোচুরি তো 2 জন রয়েছে, একজন লুকাচ্ছে আরেকজন খুঁজছে, আবার আরেকজন লুকাচ্ছে আরেকজন খুঁজছে, একটা টাইমে একে হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে ধর লুকোচুরিতে 5-6 জন 7 জন মিলে রয়েছে, মজা। অথবা ওই যে ওই কানামাছি বউ টাইপের যে খেলাধুলা হয়, চোখের মধ্যে পট্টি করিয়ে দিল, এবার একজনই রয়েছে, তাকেই ছুটতে হবে, মোনোটোনাস একটা টাইপের পরে বোরিং লাগে। বাট যদি 3-4 জন 5 জন হলো একসাথে এরকম টাইপের, এবার একে কেউ ধরছে ওকে ধরছে, এরকম টাইপের ব্যাপার, তার মানে কি হবে, মজাটা অনেক আরো বেশি থাকে এরকম টাইপের। তো ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। মাত্র 2 জন মিলে পাইরেট কেভস বা এই ধরনের যে কোনো খেলা একটুখানি হার্ড ছিল, কঠিন ছিল। But we used to quarrel a good deal with the mainland children in winter. Underline, আমরা প্রচুর ঝামেলা করতাম কাদের সাথে, মেইনল্যান্ডের বাচ্চাগুলোর সাথে। কোন সময়, উইন্টারের সময় বিশাল ঝগড়া করতাম। মেইনল্যান্ডে যখন যেতাম উইন্টার টাইমে, ওখানকার বাকি ছেলেপুলেগুলোর সাথে বিশাল ঝামেলা।
এবার চিন্তা কর, ওখানে গিয়ে কি করতো, খেলাধুলা কম করতো, ঝামেলা বেশি করতো। আর লোকজনরা কি বলতো, ইস বাবু তোরা চলে যাচ্ছিস, তোদের মন একদম খারাপ হয়ে খারাপ হতো তোরাই। ওরা ঝগড়া করে বলছে বেঁচে যাচ্ছি, ওরা 2 মাস ধরে টানা ঝগড়া করেছি, এবার নিজেদের আইল্যান্ডে গিয়ে কি থাকবো, ভালো থাকবো। ওই জন্যই ওটা ওদের কাছে কি মনে হতো, ফানি। ব্যাপারটা বোঝা গেল কেন ফানি মনে হতো। পরীক্ষার হলে কোয়েশ্চেন দেয় কিন্তু, কেন ফানি বলে মনে হতো। ওরা শীতকালে কি করতো, এন্তার ঝামেলা করতো, ঝগড়া করতো বাকি ছেলেগুলোদের সঙ্গে। এবং তারপরে যখন ফিরতো ওরা, বাকি মহিলারা বা ওখানকার যারা বাসিন্দারা সমস্ত রয়েছে, এরা বলতো বাবু তোরা চলে যাচ্ছিস, মন খারাপ হয়ে যাচ্ছে। এই কিসের মন খারাপ, এখান থেকে এন্তার ঝগড়া করে নিজেদের আইল্যান্ডে যাবো, বরঞ্চ বেঁচে যাবো। এই কারণের জন্য ব্যাপারটাকে ফানি হলো। So it was perhaps just as well that there were none of them on the বিঘাপুনে বেসিক্যালি আর কেউ আসতো না। শীতকালে এত ঝামেলা করতাম, তারপর যখন বসন্তকালে আবার ফিরে যেতাম ওইখানে, তারপরে হচ্ছে একটা কেউ অন্য কোনো আইল্যান্ডের থেকে ঘুরতে ঘুরতে বিঘাপুনে চলে এলো, এরকম টাইপের খেলাধুলা করবার জন্য কেউ আসতো না। এমন জাদরেল ঝগড়া করতাম যে আর কোনো বন্ধু আমাদের আইল্যান্ডে পা দিত না। পরের লাইনটা তাকাবি, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। ক্লড এবং আমার জীবনে ঝামেলা হয়নি, ভাই বোনরা একদম ঠিক ছিলাম, ওইদিকে জীবনে ঝামেলা নেই। To be sure, father did not seem to have any relations except us. আমাদেরকে ছাড়া বাবার আর অন্য কোনো আত্মীয় ছিল না। আমরা ব্যাপারটাকে বুঝতে পারতাম যে আমাদেরকে ছাড়া কি ছিল না, বাবার আর অন্য কোনো আত্মীয়, রিলেশন মানে আত্মীয়, তো বাবার আর অন্য কোনো আত্মীয় ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এই ব্যাপারটা ক্লড এবং আমায় ভাবাতো যে সবাই যখন আইল্যান্ডের থেকে মেইনল্যান্ডে ঢুকছে, ওই যে বললাম এ আইল্যান্ডের লোক হয়তো সি আইল্যান্ডে থাকে বা ডি আইল্যান্ডে থাকে, কথার কথা তাদের দুজনের মধ্যে দেখা হয়ে গেল, এরকম টাইপ। আমাদের কপাল একটা আত্মীয় নেই, কোনো আইল্যান্ডে আমাদের কোনো আত্মীয় থাকে না। এই ব্যাপারটা আমাদেরকে কি করতো, ভাবাতো, পাজল হতাম। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড আর রিলেশনস। মেইনল্যান্ডে তো প্রত্যেকের রিলেশন রয়েছে। হোয়াই হ্যাভেন্ট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন আইল্যান্ড? তাহলে কি আমরা আইল্যান্ডে বাস করি বলে, মানে একটা দ্বীপের মধ্যে থাকি, 3 জন মিলে মাত্র থাকি, তার জন্যই কি আমাদের কোনো আর আত্মীয় কিছু নেই বা কিছু এরকম? উই থট ইট উড বি সো জলি। আমরা ভাবতাম ইস ব্যাপারটা কি আনন্দের হতো, কি আনন্দের হতো, আন্ডারলাইন করবি, ব্যাপারটা দারুণ হতো, মজার হতো। কি মজা? টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড অ্যান আন্ট অ্যান্ড সাম কাজেন্স। ইস যদি আমাদের একটা কাকা থাকতো, একটা কাকিমা থাকতো, এবং যদি কিছু কাজেন মানে কাকু কাকিমার ছেলে মেয়ে আর কি, ভাই বোনরা কিছু থাকতো, কি মজা হতো। ভাই বোন সবাই মিলে একসাথে থাকতাম, খেলতাম, এরকম টাইপের দারুণ হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। আমরা একটা সময় কি করেছিলাম, বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা আমাদের আত্মীয় নেই কেন, কারণটা কি? সবার আছে, আমাদের নেই। বাট হি লুকড সো সরোফুল। কিন্তু এই কথাটুকু শুনেই বাবা কি হয়ে গেলেন, খুব দুঃখিত হয়ে গেলেন। বাবা জি বাংলা সিরিয়াল দেখতো, ইমোশনাল বেশি। বাট হি লুকড সো সরোফুল। তো বাবা কি হয়ে গেলেন, অত্যন্ত সরোফুল হয়ে গেলেন, অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন বাবা। দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। আমরা ভিতরে ভিতরে ভাবলাম না ভাই দরকার নেই। একবার জিজ্ঞাসা করেছি, বাবার যা চোখ মুখের ব্যাপার অবস্থা হয়ে গেছে, সরফুল হয়ে গেছে, বাবা আর দরকার নেই। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। বাবা বললেন এই সব কিছু তারই দোষ। বাবা বেসিক্যালি কি বললেন, মানে সব কিছু আমার দোষ, এরকম টাইপের, তার দোষ এইসব। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট। ক্লড এবং আমি বুঝতেই পারলাম না যে বাবা কি বলছে। একটা লোককে বাবাকে যদি জিজ্ঞাসা করি বাবা আমাদের আত্মীয় নেই কেন, বাবা কাঁদতে কাঁদতে সব আমার দোষ, এরকম ভাবে যদি বুক চাপড়ায় বা কপাল চাপড়ায়, স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে আমরা কি বুঝতে পারবো যে কনসা দোষ করেছিল বাবা যার জন্য আত্মীয় নেই। তো বেসিক্যালি বাবা কি বলতে চাইলো আমরা কিছু বুঝতে পারলাম।